আমন্ত্রণ ২১শে রাতে। আমাদের আজকের বিষয় আওয়ামী লীগের অফিস খোলা না খোলা। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয় আওয়ামী লীগের অফিস খোলা না খোলা। আজকে অনেকগুলো ঘটনা আছে, আজকে কর্মব্যস্ত দিন। আমি প্রথমেই এই বিষয়টি দিয়ে শুরু করতে চাই। আজকে সাংবাদিকদের একটি প্রশ্ন ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিসগুলো খোলা হচ্ছে, এ বিষয়ে সরকারের অবস্থান কি? উত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা আমরা চাইনি এবং যেহেতু আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেভাবেই এটাকে দেখা হবে সব জায়গায়। এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি তার ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহকে ট্যাগ করে লিখেছেন, হাসনাত আবদুল্লাহ কই, লিখত দোকান খোলা শুরু করছে, নির্বাচন তো হইল, এইবার সংস্কার আর বিচার হইবে। পরে মন্তব্যের ঘরে তিনি লেখেন, ২৪-এর হত্যাকাণ্ড ও শহীদ ওসমানের খুনিদের বিচার আমরা করেই ছাড়ব। নাসিরুদ্দিন পাটোয়ারি তার ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহকে ট্যাগ করে লিখেছেন যে কই, লিখত দোকান খোলা শুরু করেছে। প্রথম হচ্ছে আওয়ামী লীগের অফিসগুলিতে একটা স্থানে তৈরি করা কোনো একটা স্থাপনা, কোনোটা টিনের ঘর, কোনোটা বাড়ি, কোনোটা অর্ধ বাড়ি। প্রথম আমার জানার ইচ্ছা হচ্ছে এই জমির মালিক কারা। যদি সরকারি জমি হয় তাহলে সম্পূর্ণভাবে সরকারি জমি থেকে এই অফিসগুলিকে উচ্ছেদ করে দেওয়া উচিত, কারণ সরকারি জমিতে কেউ তার পার্টি অফিস করতে পারে না। আমরা দেখেছি বিভিন্ন সরকারের সময় ফুটপাতের পাশে, খাস জমিতে, সরকারের জমিতে, খেলার মাঠের কোনা দিয়ে, এরকম বিভিন্ন জায়গাতে এজমালি সম্পত্তি যেগুলি বা যেগুলি জনগণের সম্পত্তি, সেখানে এই ঘরবাড়িগুলি তৈরি করে একটা অফিস তৈরি করা হয়েছে এবং এই অফিস তৈরি করার প্রক্রিয়াটা অধিকাংশ জায়গায় দখলে। ফলে যদি দখলের জমি হয়ে থাকে তাহলে সরকারের উচিত কোনো নিষিদ্ধ বিষিদ্ধ ব্যাপার না। দখলের জমি, সরকারি জমিতে কোনো পলিটিক্যাল পার্টি অফিস করবে না, সেটা বিএনপিও না, আওয়ামী লীগও না, জাতীয় পার্টিও না, এনসিপিও না, কেউ না, নো বডি। এইটা এনশিওর করেন প্রথম। দ্বিতীয় হচ্ছে এই অফিসগুলির যদি মালিক থাকে, অর্থাৎ আওয়ামী লীগ যদি ভাড়া নিয়ে থাকে, তাহলে মালিকদেরকে অফিসগুলি বুঝায় দেওয়া উচিত। মালিক এটা ভাড়া দিবে না, আওয়ামী লীগ অফিস খুলতে পারবে না, সেই জন্য কি আওয়ামী লীগের অফিস সেই কারণে বাড়িগুলি পড়ে থাকবে, ঘরগুলি পড়ে থাকবে, সেটা তো উচিত না। তাহলে যদি আওয়ামী লীগ ভাড়া নিয়ে থাকে তাহলে মালিকদের কাছে এটা বুঝায় দেওয়া উচিত এবং যেহেতু ভাড়াটিয়া ভাড়া দেয় না, নিষিদ্ধ বা স্থগিত, তারা চলে যাবে। অথবা তারা যদি ভাড়া দিতে থাকে তাহলে তালা মারা অবস্থা এটা তাদের কাছে থাকবে। যদি কোনোদিন স্থগিতাদেশ উঠে যায় তাহলে তারা সেখান থেকে আবার রাজনীতি শুরু করবে। তৃতীয় হচ্ছে স্থগিতাদেশের ব্যাপ্তি কতটুকু। যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে এই বিষয়টা আইনের মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে একই কথা। যদি আইনের মাধ্যমে হয়ে থাকে তাহলে আইনের কাছে এটার ব্যাখ্যা চাওয়া উচিত যে কতটুকু, কতদিন, কি পর্যন্ত। আপনি যদি সাধারণভাবে আমার মানে কমন সেন্সের বিচারের কথা বলেন তাহলে যে কেউ রায় হওয়ার আগ পর্যন্ত অভিযুক্ত না, মানে অভিযুক্ত কিন্তু সে দোষী না। যে দোষী না তাকে আপনি তার সমস্ত কার্যক্রম বন্ধ করে দিতে পারেন না। আগে দোষী প্রমাণ করেন, তারপরে বন্ধ করেন। অতএব এই যে বন্ধ করার ব্যাপারটা, এটা যদি আইন বলে যে না এটা ঠিক আছে তাহলে ঠিক আছে, ঠিক না হলে ঠিক নাই, কিন্তু আমার কমন সেন্স বলে যে এটা ঠিক নাই। কেন বলে ঠিক নাই আমি আরেকবার ব্যাখ্যা করি, কারণ লোকজনের তো অভাব নাই, নিচে এসে বটগিরি শুরু করবে, তো থাকে তো পায়ের নিচে, ওখানে এসে বটগিরি করে। তো খুব ভালোভাবে চিন্তা করবেন, একটা দল, সেই দলের মধ্যে কিছু লোক স্বৈরাচারী আচরণ করেছে এবং ওই দলের বিভিন্ন লোকের কর্মকাণ্ড জনবিরোধী, তাহলে এই লোকগুলিকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনবেন। কিন্তু বাকি লোকগুলিকে সুযোগ দিতে হবে, হয় তারা দল বিলুপ্ত করবে, না হলে তারা দল পুনর্গঠন করবে। সেই সুযোগ তাদেরকে দেওয়া হয় নাই। আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই ছিল না। আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়া যে কোনো বিচার সঠিক না। আমার পাশে আইনজীবী আছেন, ওনারা আবেগ থেকে বলতে পারেন যে না ওদের আবার কি আত্মপক্ষ সমর্থন, কিন্তু কোর্টের কাছে আত্মপক্ষ সমর্থনের জায়গা আছে, নির্বাচন কমিশনের কাছে আছে। আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ ছাড়া যেহেতু নির্দেশটা দেওয়া হয়েছে, এটাকে রিভিউ করা উচিত। কারণ আমরা দেখেছি যে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিও রিভিউর মাধ্যমে ছাড়া পেতে পেয়েছেন। তাহলে এইখানেই বা কেন মানবতা বিরোধী অপরাধ যদি হয়েও থাকে, রিভিউ হবে, আলোচনা হবে, সেই জায়গা তো বন্ধ রাখা উচিত না। এবার আসেন আইনে কি বলা আছে দেখতে বললাম। এরপরে কি করা উচিত? এরপরে যেটা করা উচিত সেটা হচ্ছে যে ধরে নেন যে এরা ভাড়াও দিচ্ছে, এরা অফিসগুলির ভাড়া নিয়ে রেখেছে, ভাড়া দিয়ে যাচ্ছে এবং এখানে থাকতে চাচ্ছে। যদি তারা পুরোপুরি নিষিদ্ধ হয়ে যায় তাহলে তাদেরকে বলতে হবে যে এবার তোমরা অফিস গুটিয়ে নাও। তবে অফিস খুলছে কিভাবে, এইটা হচ্ছে প্রশ্ন। অফিস খুলছে মূলত ওই এলাকায় তাদের অফিস খোলার মতো সামর্থ্য থাকার কারণে।
ডক্টর ইউনূস যে মবতান্ত্রিক সমাজ তৈরি করেছিলেন, এই মবতান্ত্রিক সমাজ কি প্রমাণ করেছে? প্রমাণ করেছে যে যদি কোনো জায়গাতে আপনার জোর থাকে তাহলে সেই জোরটা কাজে লাগানো যায়। সেটা সামাজিক জোর হোক, ওই অঞ্চলে নেতা নেত্রী পৃষ্ঠপোষকতা হোক, কারো প্রোটেকশনে থাকা হোক, যে কোনোভাবেই এটা সম্ভব। সব জায়গায় তো খুলে নাই, ফলে যেই সব জায়গায় খুলেছে এই সব জায়গাতে তদন্ত করে দেখা উচিত যে কিভাবে আসলে ব্যাপারটা খুলেছে। কেউ কি তাদেরকে খুলতে বলেছে, অথবা কেউ কি বলেছে আচ্ছা খোল আমি দেখব, মানে আমি আছি, অথবা কেউ কি নির্বাচন আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে জিতলে পরে খুলতে দিবে, অথবা কেউ কি অপেক্ষা করে বসেছিল যে একটা গণতান্ত্রিক সরকার আসলে আমরা গণতান্ত্রিক রাইটস সেটা এক্সারসাইজ করতে শুরু করব এবং আমরা এটা খুলে দিব। এইবার আসেন, কোন কোন বাড়ি এবং জমির মালিক যদি আওয়ামী লীগ নিজেই হয়ে থাকে, তাহলে এটাকে আইনি প্রক্রিয়ায় গিয়ে আওয়ামী লীগের কাছে তাদেরকে মোকাবেলা করতে হবে। আমি যদি কোনো জমির মালিক হই, রাষ্ট্র কি সেটা কেড়ে নিতে পারে? এই একটা যে মাজদার হোসেন মামলা ছিল, সেখানে একটা সিনেমা হল নিয়ে কথা ছিল, সেই সিনেমা হল নিয়ে কথা বলতে গিয়ে অবজারভেশন থেকে কত কিছু হলো, তাই না? পারে কি লায়ন সিনেমা কিংবা মুন সিনেমা কিংবা ধরেন আরেকটা সিনেমা, এই সিনেমা হলের জমিও কি আপনি নিতে পারেন? পারেন না কিন্তু। তাহলে একটা পার্টির যে নিজস্ব কোনো জমি থাকে, নিজের দলিল করা বা নিজেদের মালিকানায়, সেই জমিকে আপনি তার কাছ থেকে নিয়ে নিতে পারেন বা সেই অফিস পারেন না। ফলে সে যদি মনে করে না খুলবে, আমি এটাইভাবেই রাখবো, আমার প্রেমের তাজমহল রাখবে, অসুবিধা কি? তাতে তো কোনো অসুবিধা নেই। অতএব এই পুরা বিষয়টাকে আলাদা আলাদাভাবে বিবেচনা করতে হবে এবং দেখতে হবে যে কেন অফিসগুলি খোলা হয়েছে। আরেকবার বলি, রাষ্ট্রীয় জমি হলে এক্ষুনি ফেরত নিয়ে নেন। যদি আইনের কারণে বন্ধ করতে চান তাহলে ব্যাপারটাকে রিভিউ করেন যে এই স্থগিতাদেশের এখতিয়ার কতটুকু, এবং তারপরে দেখেন যে যদি তাদের নিজস্ব মালিকানায় কিছু থেকে থাকে তাহলে এটা তাদের কাছ থেকে আপনারা কাটতে পারেন না, এইটাকে তাদের কাছেই রাখবে তারা। তারা যদি মনে করে ওইটাকে জাদুঘর বানাবে, ওইটার ভিতরে শুধু তারা ঢুকবে, তারা বের হবে, দরজা খুলবে কিন্তু দরজা থেকে বাইর হবে না, অনেক কিছুই করতে পারে, তাই না? আপনি যদি কাউকে গৃহবন্দী করেন, ওরকম অফিস বন্দি করে রাখতে পারেন যে অফিসে ঢুকতে পারবি, বেরোতে পারবি না, ভিতরে থাকবি, বাইরে কোনো স্লোগান দিবি না, এটা বলতে পারেন। বলেন, দেখেন কতটুকু পারেন। তবে এই মবতান্ত্রিক সমাজে আইনকে কেউ তোয়াক্কা করে না, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আইনকে নিজে উপেক্ষা করে আইনের বিপরীতে দাঁড়িয়ে সরকারি ভেকু দিয়ে, ঘরবাড়ি ভাঙাকে উৎসাহ দিয়ে, সরকারি তেলের পয়সায় সরকারি গাড়ি, যেটাখানে রাষ্ট্রের সবার পয়সা আছে, সেটা দিয়ে ভাঙচুর চালিয়ে তিনি যে শাসন তৈরি করে গিয়েছেন, এই শাসন থেকে উদ্ধার পেতে আমাদের বহুদিন দেরি করতে হবে। ইতিহাস এই অজাচারকে কোনোদিন ক্ষমা করবে না। মানুষ ঋণ দিলে দেবতা হয়ে যায় না। আর ঋণ দিয়ে নোবেল পেলে, নোবেল পৃথিবীর এমন কোনো পুরস্কার না যেটাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। নোবেল আমরা বহু বস্তা পচা লোককেও পেতে দেখেছি। অং সান সু কি নোবেল পায় নাই? কি অবস্থা বার্মার, মিয়ানমারের কি অবস্থা? নিজের দেশের লোককে রোহিঙ্গা বলতে লজ্জা পায়। শান্তি পুরস্কার না পেয়েছে? এরকম শান্তি পুরস্কার পায় নাই ইসরায়েলের প্রধানমন্ত্রী, পায় নাই। শান্তি পুরস্কার পাইলে পৃথিবীতে শান্তি চলে আসে, এই কথা ভাবার কোনো কারণ নাই। বরং অশান্তির পক্ষের লোকেরা বহু জায়গাতে শান্তি পুরস্কার পেয়েছে। যে লোক তার নিজের ঘরের মধ্যে শান্তি আনতে পারে নাই, তার শান্তি পুরস্কারের কোনো মূল্য নাই। জি, তুষার ভাই, এরকম অনেক উদাহরণ আছে, আপনি আরো অনেক বলতে পারবেন, আমরা জানি। হুমায়ুনের কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই হাসনাত আবদুল্লাহর কে ট্যাগ করে যে নাসিরউদ্দিন পাটোয়ারির স্ট্যাটাসটা নিশ্চয়ই দেখেছেন। এক ধরনের প্রশ্ন আছে যে লিখিত দোকান খোলা শুরু করেছে হাসনাত আবদুল্লাহ, কই? কেন এই ধরনের বক্তব্যকে আপনি আসলে কিভাবে দেখছেন? আওয়ামী লীগের দোকান খোলা না খোলার বিষয়টি আসলে, বা অফিস? ধন্যবাদ আপনাকে, আমার অত্যন্ত প্রিয় সহ-আলোচক এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির স্ট্যাটাসটা আমি যতটুকু না দেখেছি, তার চেয়ে বেশি প্রশ্ন হচ্ছে যে এই ইলেকশন পরবর্তী সময়ে আমরা দেখলাম অতি দ্রুততার সাথে অ্যাটলিস্ট 16টা জেলায় আওয়ামী লীগের কার্যালয়গুলো খুলে দিয়েছে। এটা নিয়ে যখন সরকারের বিভিন্ন মুখপাত্র যারা আছেন, যারা নামে বেনামে সরকারকে এবং সরকারের যে রাজনৈতিক দল তাদেরকে ডিফেন্ড করে থাকেন, তাদের সামনে যখন আলোচনাটা হয় তখন তারা দায় এড়াতে চায়। কিন্তু প্রশ্নটা হচ্ছে তাদের সহযোগিতা বা তাদের সম্মতি ছাড়া একটা নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশে তাদের অফিসিয়াল কার্যক্রম চালাতে পারে কিনা, বা তাদের অফিস মানে তো নিষিদ্ধ হয়নি, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কার্যক্রম জি, একটা রাজনৈতিক স্থগিত, হ্যাঁ ওটাই বলছি, সরি। তো যেই রাজনৈতিক সংগঠনের বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে, তাদের অফিসের কাজ কি? অফিসিয়াল কাজ করা,
সো সে অফিসিয়াল কাজ করার জন্য তাদের অফিসগুলো খুলে দেওয়ার যে প্রশ্নটা, সেইটা সরকারের একেবারে স্পষ্ট যদি ইয়ে না থাকে, ধরেন স্পষ্ট যদি সরকারের সহযোগিতা না থাকে, এটা একেবারে মাত্র দায়িত্ব নিয়ে আসা সরকারের কাছে এইটা তারা দায় এড়াইতে পারবে না। কারণ কি জানেন? কারণ কিন্তু তারা কেন এটা করবে আমি বলছি, ধরেন সবকিছুই তো ডিল। হাসনাত আব্দুল্লাহ আজকে লিখেছে বোধহয় কোথাও, আমি পড়ছিলাম। এখন সমস্যাটা কি জানেন? ডিলটা কি? সমস্যাটা আমি আপনাকে ভেঙেই বলছি। ধরেন সরকারের তো এইটাও দায়িত্ব যে এতগুলো আহত নিহত যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, ইনক্লুডিং হাদি হত্যা, তাদের বিচার নিশ্চিত করা। এবং সরকারের সহযোগিতা ছাড়া আওয়ামী লীগ অফিস খুলতে পারে না, এটা জনগণ সাদা চোখে বোঝে। এবং সরকার যদি বলতে চায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য আপনি বলছেন যে এইটা তারা সহযোগিতা করতে চায় না, এই ধরনের তো নিয়ে একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে চাচ্ছেন। একটা সরকার মাত্র 1 সপ্তাহের মতো হয়েছে, তারা 1 সপ্তাহ 10 দিনের মতো হয়েছে তারা দায়িত্ব হয়তো পেয়েছেন, জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে। কিন্তু জনগণ কি তাদেরকে এই ম্যান্ডেট দিয়েছে যে তারা আওয়ামী লীগের পুনর্বাসন করবে? তারা যদি সহযোগিতা না করে থাকে, তারা প্রশ্নবিদ্ধ হওয়ার মতো কাজ কি করার কথা? এটা আমার প্রশ্ন। আমার সহ আলোচক জনাব আব্দুল নূর তুষার সাহেব খুবই স্পষ্ট প্রশ্ন করেছেন যে আইনের চোখে যদি অভিযুক্ত তার অপরাধ প্রমাণিত না হয়, তাহলে তাকে দোষী সাব্যস্ত করা যায় কিনা, এবং তাদের যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আছে সেইটা কতটা লিগালি ভ্যালিড। আমি যেহেতু একজন আইনজীবী, আমি আইনের ব্যাখ্যাটুকু আগে দেই, তারপর বাকিটুকু বলছি। আওয়ামী লীগ হত্যাযজ্ঞ চালিয়েছে কি চালায় নাই, এটা তো সবাই সাদা চোখে দেখতে পেয়েছে, তাই না? তারা স্পষ্ট নির্দেশনা দিয়ে এতগুলো মানুষকে হত্যা করেছে, এবং এখন পর্যন্ত তাদের হত্যাযজ্ঞের যেই প্ল্যানিং, সেটা ওপেন অ্যান্ড ক্লিয়ার টু এভরিওয়ান। শেখ হাসিনা নিজে বলেছে যে আগের আমলে উনি উন্নয়নের পরিকল্পনা করেছেন এবং এখন উনি মাঠ সাফ করার পরিকল্পনা করবেন। তো এই জায়গায় এসে আদালত কি করতে পারে সেইটার বক্তব্যটা আমি আপনাকে স্পষ্ট করছি। ধরেন একটা জমি জামা নিয়ে বিরোধের মামলা, দুই পক্ষে দাবি করছে, দুই পক্ষ এই জমিটা দুই পক্ষেরই। তখন কোর্ট কিন্তু ইন্টারিম অর্ডার দিতে পারে এবং ওই জমির ফার্দার কোনো ট্রান্সফার বা কোন জমি নিয়ে স্থিতাবস্থা দেয়া, যে জমি যে যার দখল আছে তার দখলেই থাকবে, এটাও দিতে পারে। অথবা জমি কারো কাছে বিক্রি করতে পারবে না, সেই স্টে অর্ডারও দিতে পারে। এটা তো প্রচলিত। একটা বিচার চলমান থাকা অবস্থায় একটা স্টে অর্ডার দেয়া যেমন প্রচলিত একটা ব্যবস্থা, একইভাবে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে যখন একটা বিচার প্রক্রিয়া চলমান আছে, যেটা দৃশ্যত সারা বাংলাদেশের মানুষ খালি চোখে দেখেছে যে কিভাবে শেখ হাসিনার নির্দেশে হেলিকপ্টার থেকে গুলি করে নিরীহ শিশুকে পর্যন্ত হত্যা করা হয়েছে, সেই বিচারটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদেরকে কার্যক্রম নিষিদ্ধ করা, এটা আইনগতভাবে একটা প্রচলিত প্রথা। এটা হচ্ছে একটা প্রশ্নের উত্তর। দ্বিতীয় যেইটা বক্তব্য, সেটা হচ্ছে আওয়ামী লীগের প্রতি আপনি সহিংস হতে পারেন কিনা। যেইটা নিয়ে বলা হচ্ছিল যে 32 ভাঙ্গা, ইউনূস সরকারের আমলে নানানভাবে নানান লোক মব ক্রিয়েট করা নিয়ে নানান জায়গায় কথা হচ্ছে। আমি কিন্তু প্রথম থেকে এখন পর্যন্ত এনসিপি থেকে আমরা বারবার করে বলেছি, শুরুতে ইন্টারিম গভর্নমেন্ট এই প্রথম যখন দায়িত্ব নেয় তখন আইন শৃঙ্খলার আসলে কোনোভাবেই তারা কন্ট্রোল নিতে পারে নাই, কিন্তু পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্টের এটা দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা কন্ট্রোল করা, এবং এই যে কোনো জায়গায় যে কোনো কিছু হলেই যে একটা বিশৃঙ্খলাময় পরিস্থিতি তৈরি করা এবং আইন নিজের হাতে তুলে নেওয়া, এটা স্টপ করা তাদের দায়িত্ব ছিল, যেটা তারা ব্যর্থ হয়েছে। এবং আমরা বারবারই মানুষকে বলেছি যে এই যে ধরেন কিছু হলেই এনসিপির উপরে দায় চাপিয়ে দেওয়া হয়, কিন্তু আমরা যে আইন বহির্ভূতভাবে কাউকে হত্যাযোগ্য করে তোলা বা কারোর প্রতি সহিংসাচরণ করার বিরুদ্ধে, এটা আমরা বারবার স্পষ্ট করেছি। শুধু তাই না, আমরা এটাও বলেছি যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের মাধ্যমে যারা আওয়ামী সমর্থক বা আওয়ামী লীগ যারা করেছে, তাদের মধ্যে যারা সত্যিকারের দোষী, তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে, এবং বিচার কার্যক্রম শেষ হওয়ার পরবর্তীতে তাদেরকে কিভাবে সোসাইটিতে রিইনস্টেট করা হবে, সেইটার কি প্রক্রিয়া হবে, সেইটা নিয়ে যাতে আলোচনা হয়, সেই দ্বার যাতে উন্মোচন হয়, সেই কথাটা আমরা বারবার উল্লেখ করেছি। আপনাদের কথা আমরা বারবার শুনছি। আরেকটি আপনি কথা বলছিলেন যে ডিলের কথা বলছিলেন, যে ডিলটা আসলে কি, কার সঙ্গে কিসের ডিল? দেখেন, ডিল ছাড়াও সরকারও বা আসলে তাদেরকে সেই সুযোগটা কেন দিবে? নির্বাচনের আগে ধরেন প্রত্যেকটা রাজনৈতিক দলকেই দেখেছি যে কম বেশি আওয়ামী লীগের ভোটারদের ভোট টানার জন্য একটা চেষ্টা তারা করেছে, যেটা
বিএনপিকে যেটা দেখেছি যে আমি একটু সরাসরি যোগ করি, বিএনপি এটা তো আসলে রাজনৈতিক আমি নেতারা, একটু যোগ করি, এটা তো আসলে সব রাজনৈতিক দলের পক্ষ থেকেই আমরা দেখেছি যে আমি তো আওয়ামী লীগের ভোটারদের ভোট স্পষ্ট টানার জন্য করলাম। গিয়েছে আওয়ামী লীগের ভোটারদের দ্বারে দ্বারে। জি হ্যাঁ, সবাই বলেছে আওয়ামী লীগের যারা ভোটার আছে তাদের ভোট তারা চায়। আওয়ামী লীগের বিষয়ে যার যার অবস্থান তারা স্পষ্ট করেছে, সেই অনুযায়ী আওয়ামী লীগের যারা সমর্থক আগে ছিলেন তারা তাদের পছন্দ অনুযায়ী ভোটটা দিয়েছেন, তাই না? তো তাদেরকে কারা সবচেয়ে বেশি কমফোর্ট দিয়েছে, কারা সবচেয়ে বেশি ইমিউনিটি এনশিওর করার কথা কমিট করেছে, ভোটটা তারাই বেশি পেয়েছে, তাই না? এটাই তো বাস্তবতা। তো এখন এটা তো এখন খোলা চোখে দেখা যাচ্ছে যে কে কি লাইসেন্স দিয়েছে। ধরেন আমি যেই জায়গায় কাজ করি সেই জায়গায় ডিলটা কি হয়েছে যে আচ্ছা ধরেন যদি এই ভোটটা যদি অন্য পক্ষে বেশি পড়তো তখন কি এটা বৈধ হতো? আমি আমার রাজনৈতিক যে দলটা সেই দলের অবস্থান কিন্তু স্পষ্ট করেছি। আওয়ামী লীগের যারা দোষী তাদের বিচার হইতে হবে। ঢালাওভাবে আপনি একটা জায়গায় একটা মামলায় আপনি 500 জনের নাম দিয়ে দিলেন, তাহলে কিন্তু হইল না। আপনি যারা যারা সম্পৃক্ত তাদের নাম দিয়ে তাদের বিচার এনশিওর করতে হবে। আপনি যখন মামলার কার্যক্রম এবং তদন্ত কার্যক্রম যখন সুষ্ঠু না হবে তখন প্রকৃত বিচারও হবে না, এবং আলটিমেটলি যারা ভুক্তভোগী তারা এই 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 সমস্যার কারণে তারা বিচারের দ্বার থেকে ফেরত আসতে হবে, তারা সুবিচার পাবে না। এবং ন্যায় বিচার এনশিওর করার জন্য ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন এবং সুষ্ঠু বিচার তদন্ত হওয়া এটা খুবই প্রয়োজনীয়। আপনি দেখেন যেই কথাটা তুষার ভাই বলছিলেন, আমার না একটু দুঃখ লাগে। ধরেন আমরা কিছু জায়গায় একেবারে জিরো টলারেন্স না দেখালেই না। আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আপনি হাসনাত আব্দুল্লাহ বলেন, সালেউদ্দিন সিফাতের কথা বলেন, আপনি তাদের কথা ফেলে দিতে পারবেন না। আপনি যেই কথাটা বলছেন যে অমুক অভিযুক্ত, কিন্তু তার নামে এখনো বিচার কার্যক্রম শেষ হয়নি দেখে আমি তাকে দোষী সাব্যস্ত করতে পারি না। যেই ফয়সাল অস্ত্র মামলায় অভিযুক্ত ছিল তার জামিন করানো হয়েছে এবং বের হয়ে সে কি করেছে? বের হয়ে সে হাদিকে হত্যা করেছে। সেই লোক একই দিনে হত্যা করে কার সহযোগিতায় এই বর্ডার ক্রস করেছে সেইটাও দেখার বিষয়। আমরা কিন্তু সেইটা স্পষ্ট না, কাদের সম্পৃক্ততা ছিল সেইটাও স্পষ্ট না, সেইটা নিয়ে আমরা দাবি তুলেছি। কিন্তু আপনি যখন একজন অপরাধীকে বারবার তার অপরাধের মাত্রা বিচার না করে তাকে যখন খোলা মাঠে অপরাধ করতে ছেড়ে দিবেন তখন অপরাধের মাত্রা বাড়তেই থাকবে। পরশুদিন রাতের ঘটনা বলি, জনাব সালেউদ্দিন সিফাত আমাদের দলের যুগ্ম সদস্য সচিব, উনি 21শে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন, ধরেন আমি যদি আমার পেশাজীবী সংগঠনের কথাই বলি, আওয়ামী লীগের যে সংগঠনের নাম ছিল সেটা ছিল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। তার আগে তার আরেকটা ছিল সম্মিলিত আইনজীবী পরিষদ, ওইটা আওয়ামী লীগ সমর্থিত একটা আইনজীবী পরিষদ। ওনারা ফুল দিতে গিয়েছেন শহীদ মিনারে, যে কেউ ফুল দিতে যেতে পারেন, এই বিষয়ে কিন্তু আমার কোনো আপত্তি নাই। এটা মানুষের কাছে ভুল মেসেজ যেতে পারে। আমার যারা সুপ্রিম কোর্টে যারা আমার সহকর্মী আছেন তারা আমি দেখলাম যে ফেসবুকে এটা লিখেছি বলে আমাকে ভীষণভাবে গালাগালি করছে। ধরেন তারা যে পেশা 5ই আগস্টের পর থেকে একেবারে হাতে গোনা যারা অন্যায় অপরাধ করেছে তারা ছাড়া সুপ্রিম কোর্টের সমস্ত আওয়ামী সমর্থিত আইনজীবীরা কিন্তু প্র্যাকটিস করছে। একটা একদম স্পেসিফিক্যালি যারা ভোট চুরি করা, সহিংসতা করা এগুলোর সাথে জড়িত ছিল না, তারা ছাড়া আওয়ামী লীগ সমর্থিত প্রত্যেকটা আইনজীবী কিন্তু সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছে, এবং তাদের কারোর সাথে আমরা কেউ কখনোই দুর্ব্যবহার করি নাই। আমার প্রশ্ন হচ্ছে তারা যখন ফুল দিতে গিয়েছে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। একজন সাধারণ মানুষ উনি লিখেছে, ওখানে একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন, যে উনার আবেগের জায়গা থেকে লিখেছেন যে এইখানে আওয়ামী লীগ ফুল দিতে আসতে পারবে না, এরকম কিছু একটা। সেইখানে আওয়ামী লীগের কয়েকজন তার সাথে যেই আচরণ করেছে, যেই দুর্ব্যবহার করেছে এবং যেই সহিংস আচরণ করেছে সেইটা নিয়ে জনাব সালেউদ্দিন সিফাত প্রশ্ন তুলেছিলেন। শুধুমাত্র এইটা করার কারণে সালেউদ্দিন সিফাতকে যেইভাবে সেই রাতে হত্যাযোগ্য করা হয় এবং তার নামে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ কর্মীরা ফেসবুকে পোস্ট দিয়ে তার ব্যক্তিগত পরিচয়, ফোন নাম্বার, তার বাবার নাম, তার বাড়ির ঠিকানা এবং প্রত্যেকটা জিনিস পাবলিক করে দেয় এবং তাকে হত্যা করার হুমকি প্রদান করা হয়। শুধু তাই না, আমরা আজকে পর্যন্ত, এখন পর্যন্ত আমি যেখানে বসে আছি এখন পর্যন্ত তার মোবাইলে অজস্র ফোন, অজস্র থ্রেটস আসছে এবং এইটা স্পষ্টভাবে আসছে। এবং যারা এগুলো করছে তারা কি সবাই বাইরে থেকে করছে? তারা তো বাংলাদেশে অবস্থান করে করছে। কেন করছে? শুধুমাত্র আওয়ামী লীগকে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে, এই সহিংসতার বিরুদ্ধে আপনার কাছ থেকে আমরা আরো শুনবো। তুষার ভাই এই বিষয়ে বলতে চাচ্ছিলেন, আমি বিরতির পর তুষার ভাইয়ের কাছে আমি আসতে চাই। দর্শক একটি বিরতি নিচ্ছে, ফিরছি এখনই।
বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন 21-এর রাত। আমাদের সঙ্গে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়ুন নূর। তুষার ভাই, আমরা হুমায়ুন নূরের বেশ কয়েকটি বিষয়ে কথা শুনছিলাম। আপনি কথা বলতে চাচ্ছিলেন, বিরতির কারণে আমি কথা বলতে পারিনি। আপনি আসলে এই বিষয়ে কি বলতে চান? আসেন, আমরা একটা একটা করে আসি। হুমায়ুন নূর যেটা বলেছেন, এখানে খানিকটা জায়গা আবেগের, কিন্তু আপনি লজিক্যালি চিন্তা করবেন। একবার সার্জিস কয়েকশো গাড়ি নিয়ে বের হয়ে গেলেন, তাসনিম জারা তার সমালোচনা করলেন। সার্জিসের গাড়ির দায়িত্ব কিন্তু তাসনিম জারা নেন নাই, একই দলের মধ্যে থাকার পরেও। কিংবা হাসনাতের বক্তব্য, সার্জিসের বক্তব্যের দায়িত্ব এনসিপি নেয় নাই। ইট খুলে ফেলবে বলেছিল ডিজিএফআই অফিসার, সেনাবাহিনীর প্রধানকে গালিগালাজ করেছিল, এনসিপি কিন্তু তাদের বক্তব্যের দায় নেয় নাই। এইবার আসেন, আওয়ামী লীগ কি দল হিসেবে কোথাও গুলি করার নির্দেশ দিয়েছিল? দেয় নাই। আওয়ামী লীগের নেত্রী এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি, এবং উনি নির্দেশ দিয়েছেন কি দেন নাই সেটা কোর্ট বিচার করবে। ওনার নির্দেশের দায়িত্ব আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মী নিতে হবে কেন? তাদের দল তো এটা বলে নাই, তারাও সেটা বলে নাই। লাখ লাখ নেতাকর্মী তো বাড়ির ভেতরে ছিল, তারা আন্দোলনের যোগ যদি নাও দিয়ে থাকে, আন্দোলনের বিরোধিতাও করে নাই। লজিক্যালি হুমায়ুন নূর কিন্তু বলেছেন আইনজীবীরা যারা উল্টাপাল্টা কাজ করে নাই তারা যেতে পারছে। তারপরে শ্রমিক কৃষক যারা উল্টাপাল্টা কাজ করে নাই তারা শ্রমে যেতে পারছে। ডাক্তার যারা উল্টাপাল্টা করে নাই তারা ডাক্তারি করতে পারছে। তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন তাদের দলটা করতে পারবে না? তারা তো এগুলো তো অংশ নেয় নাই। যারা অংশ নেয় নাই তাহলে কেন তারা দলটা করতে পারবে না? দলটা কেন নিষিদ্ধ করলেন? এইটা কোর্টে গিয়ে আলোচনা করতে হবে। আমার বক্তব্য এইটাই, যে তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন। বিকৃত মস্তিষ্ক হয়ে যায় যদি কেউ, অথবা ধরেন কেউ যদি এমন হয়ে যায় যে অন্যায় সিদ্ধান্ত দিতে থাকে, অথবা একটা দল, আপনি অন্যভাবে চিন্তা করেন, এই দলের ভোটাররা তো দলটাকে ভোট দিতে পারে নাই। 2014 সালের সময় থেকে যে বলা হলো যে একটার পর একটা নির্বাচন খারাপ হচ্ছে, এই দলের যারা ভোটার তারাও তো এই দলের পক্ষে বিপক্ষে ভোট দিতে পারে নাই, এই দলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারে নাই। এই দলটাকে হাইজ্যাক করেছিল কিছু লোকজন এবং কিছু নেতা, এবং সেই সব নেতা এবং সেই সব লোকজন তো এই দলের সাথে থাকেও নাই, তারা সব এখান থেকে পালিয়ে গিয়েছে। দলের লাখ লাখ কোটি কোটি নেতাকর্মীকে এতিম বানিয়ে রেখে তারা চলে গিয়েছে। তাদেরকে পয়সার অভাব হচ্ছে? দুবাইয়ে তাদের বাড়িতে তালা বন্ধ করা আছে? সিঙ্গাপুরে তারা যে টাকা সরিয়েছেন সেইখানে কি সিঙ্গাপুরে তাদের বাড়ি বন্ধ হয়েছে? কিংবা আপনি নিউ ইয়র্কে গিয়ে যারা থাকছেন তাদের নিউ ইয়র্কের বাড়ি থেকে গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে? তাইলে তারা চলে গিয়েছেন, তাদের বিচার করেন। কিন্তু দলটা স্থগিত অবস্থায় আছে। এই দলটাকে, এই দলের লোকদেরকে আইনের আশ্রয় নিতে দেন। তারা যদি তাদের দলকে রিভাইভ করতে চায় তারা সেটা পারবে না কেন? তারা তো আন্দোলনে অংশ নেয় নাই, তারা কোনো বিরোধিতাও করে নাই 24-এর, তারা তো বাড়ির মধ্যে ছিল। যে যুক্তিতে আইনজীবীরা গিয়ে এখন আইন প্র্যাকটিস করতে পারছেন, সেই একই যুক্তিতে। এইবার আসেন, শফিক নামে এক ভদ্রলোক, এখন আমি বলতেই পারি উনি অভদ্রলোক, কারণ উনি কি করে স্ট্যাটাস দেন যে সিলিং পং একটি বাংলা সুন্দর শব্দ, সেটা আবার ইংলিশে লেখেন। শফিকের এই সিলিং পং মন্তব্যের দায়িত্ব কি ডক্টর ইউনূস নেবেন? উনি তো 18 মাস তাকে শুধু পালেনই নাই, আইন ভঙ্গ করে উনি তাকে ক্যাবিনেট মিটিংয়ে, মন্ত্রিসভার বৈঠকে অংশ নিতে দিয়েছেন, এটা শফিক সাহেব বলেছেন। তাহলে এই সিলিং পং এর দায়িত্ব কেন ডক্টর ইউনূস নিবে না? নেওয়া উচিত, কিন্তু আমি মনে করি যে নেওয়া উচিত না। কেন? কারণ ওইটা ব্যক্তির দায়, শফিকের দায়। তাহলে ব্যক্তি যদি অন্যায় করে থাকে, ব্যক্তি নেতারা যদি চুরি করে থাকে, সেই সব ব্যক্তি নেতার চুরি এবং ব্যক্তি নেতার অন্যায়ের দায়িত্ব কেন পুরো একটা দলের কোটি কোটি সমর্থক এবং কোটি কোটি যারা এই দলটা করতে চায় অথবা চেয়েছে তারা কেন নিবে? কিন্তু নিতে বাধ্য করা হয়েছে। এবং এই বাধ্য কে করেছেন? ইউনূস করেছেন। এটা তো কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্ত না, এটা তো কোনো নির্বাচিত সরকারের সিদ্ধান্ত না। এই ইউনূস তো একটার পর টাইম ভেঙেছেন। উনি রাষ্ট্রপতিকে না জানিয়ে চুক্তি সই করেছেন, উনি রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলেছে, সেটা সাংবিধানিক না, সেইখানে আশকারা দিয়েছেন। উনি সরকারি ভেকু ব্যবহার করে সরকারি প্রপার্টি ধ্বংস করতে দিয়েছেন। আজকে বলতে কোনো বাধা নাই, 32 নম্বর তো সরকারের প্রপার্টি, এটা তো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তরিত সম্পত্তি। উনি করেন নাই কি? এইবার আসেন, ডক্টর ইউনূস যদি ভবিষ্যতে কোনো মামলায় দোষী সাব্যস্ত হন, গ্রামীণ ব্যাংক বন্ধ করে দিবেন? এটার কোনো উত্তর আছে? এইবার আসেন, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হতে পারে, এটা হুমায়ুন নূর বলেছেন। আমি মনে করি এটা হতে পারে। ম্যান্ডেলা করেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন তো করেনি নাই, না করেই কিন্তু আপনি শাস্তিটা দিয়ে দিয়েছেন। তো এটা করলেন না কেন ন্যায় বিচার নিশ্চিত করার জন্য? এইবার আসেন, যারা অংশ নেয় নাই তারা, বা যারা উল্টাপাল্টা কাজ করে নাই তারা তাদের কাজ করতে পারবে। এটা তো নীতিগতভাবে আমরা 3 পক্ষে একমত হয়েছে এই আলোচনাতে। সাদিক কায়েম স্ট্যাটাস দেয় নাই নৌকার জয়, তো সে তো সরাসরি নৌকার পক্ষে ছিল।
সে স্ট্যাটাস দিতে গেল কেন? গুপ্ত ছিলি গুপ্ত থাকবি। গুপ্ত অবস্থায় থাকে নাই তো, ওই অবস্থায় প্রকাশ্যে নৌকার পক্ষে স্লোগান দিয়েছে এবং নৌকা জিতেছে, এই জয় অভিনন্দন জানিয়েছে, নৌকার স্ট্যাটাস সবাই দেখেছে। তাহলে যে প্রকাশ্যে এই কাজ করলো সে কি করে আবার এখন আছে? নিজের গরু ভালো, অন্যের গরু ভালো না, তাই না? নিজের গরু তরু খায়, অন্যের গরু ঘাস খায়। ব্যাপারটা এরকম হয়ে গেল না? তুষার ভাই, এই জায়গা থেকে, ডাবল স্ট্যান্ডার্ড থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে। আপনি প্রেসিডেন্টকে নিয়ে প্রশ্ন করতে আমি চাচ্ছিলেন। প্রেসিডেন্টকে নিয়ে আমি আজকে একটি গণমাধ্যমে সাক্ষাৎকার বেরিয়েছে, আমি সেই সাক্ষাৎকারে একটু অংশ উল্লেখ করতে চাই। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে না জানিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ তুলেছেন তিনি নিজেই। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ চুক্তির বিষয়ে তাকে অবহিত করা সাংবিধানিক বাধ্যবাধকতা হলেও এক্ষেত্রে তা মানা হয়নি। ডক্টর ইউনূস কখনো সংবিধান মেনেছেন? উনি করের আইন মেনেছেন। উনি যে বাংলাদেশের যে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান সংক্রান্ত যে আইন আছেন সেটাও তো মানেন নাই। বাংলাদেশে গ্রামীণ ব্যাংক একটি আদেশ দ্বারা স্থাপিত সংগঠন। এই আর্থিক প্রতিষ্ঠানটি একটা নির্দিষ্ট আদেশে তৈরি হয়েছে, এটার সঙ্গে অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানের কোনো মিল নাই। তাহলে সেই আদেশের বলে এই প্রতিষ্ঠানটি কোনোদিনই ক্ষুদ্র ঋণদাতা, ওই যে মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল না, কোনোদিন তারা সেটা চায়ও নাই। উনি ক্ষমতায় বসে এটাকে মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠান বানিয়ে মাইক্রো ক্রেডিট আইনে যে কর সুবিধা পাওয়া যায় সেটা দিয়ে দিয়েছেন তার প্রতিষ্ঠানকে। উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন? উনি তো আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না। উনি কোন আইনকে তোয়াক্কা করেন না, উনি নিজের ইচ্ছা মতো চালিয়েছেন। চুক্তি করবেন উনি জনগণকে জানান নাই, অথচ উনি সবাইকে বলেছেন জনগণকে আস্থায় নিয়ে, জনগণের অভিপ্রায় দিয়েই তারা নাকি ওখানে বসেছেন। জনগণের অভিপ্রায় দিয়ে আপনারা ওখানে বসতে পারলেন? জনগণ কোথায় বলেছিল যে তারা চুক্তি সম্পর্কে জানতে চায় না? নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করতে জনগণ কোথায় তাকে রাইটস দিয়েছিল? এটাও জনগণের অভিপ্রায় ছিল। নন ডিসক্লোজার থাকবে, উনি কাউকে জানাবেন না, এমনকি রাষ্ট্রপতিকেও জানাবেন না। এমনকি যে রাজনৈতিক দলগুলি আছে যারা 2 দিন পরে ক্ষমতায় যাবে তাদেরকে সুযোগ না দিয়ে উনি এটা সই করে আসলেন, যে চুক্তির শুল্ককে ওই দেশের সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করে দিয়েছে। আর উনি এখানে কারো কাছ থেকে কোনো মতামত না নিয়ে উনি এমন লোকের আগে সেটা সই করেছেন। আমি এই চুক্তির বিপক্ষেও না, এই চুক্তির মধ্যে বাংলাদেশের জন্য অনেক ভালো কিছু থাকতে পারে, বাট দ্য প্রসেস ওয়াজ নট রাইট। আপনি কাউকে জোর করে ধরে নিয়ে গিয়ে খাতনা করে দিতে পারেন না, খাতনা যতই স্বাস্থ্যের জন্য ভালো হোক না কেন। ঠিক সেই রকম আপনি জোর করে এই চুক্তিটা করতে পারেন না, চুক্তি যতই ভালো হয়ে থাকুক না কেন। এইবার আসেন, উনি প্রেসিডেন্টের ছবি যখন নামানো হয় উনি কিচ্ছু বলেন না, বরং এটাকে আশকারা দিয়েছেন। প্রেসিডেন্ট যতদিন প্রেসিডেন্ট আছেন তার ছবি আপনি নামাবেন কেন? ওই ছবি নিয়ে যদি কেউ মব করে আপনি তাকে ঢুকাবেন জেলখানায়, সেটা করেন নাই তো। বিভিন্ন জায়গাতে মব এমন অশ্লীল আচরণ করেছে, এমন গালিগালাজ করেছে, এমন আচরণ করেছে, এগুলি নিয়ে তিনি সম্পূর্ণ অন্ধের মতো অন্যদিকে তাকিয়েছিলেন। ছবি সবার আছে, জুতা অনেকের আছে, কার জুতা কখন কার ছবির উপর পড়বে উনি কোনোদিন চিন্তা করেন না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নাকি পদত্যাগ করেছেন শুনলাম। এই ভিসি ওখানে বসে থাকা অবস্থা আমাদের মতো অনেকের ছবি ঝুলিয়ে একদল লোক সেখানে জুতা পিটা করেছে। এই জুতা পিটার সংস্কৃতি উনি চালু করেন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে? ওনার প্রক্টোরিয়াল টিম তখন কোথায় ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই কাজ করার অধিকার কি প্রক্টোরিয়াল টিম দিয়েছিল ওই লোকগুলিকে? যারা করেছিল তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র? সকলেই ছাত্র ছিল। ওনারা টিএসসি কে ছাত্রদের জন্য নির্দিষ্ট করতে চেয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইডি কার্ড চালু করে সে আইডির প্রবর্তন করতে চেয়েছেন। একটা পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছিলেন, আপনার মনে আছে? হ্যাঁ, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেউ কাউকে জুতা পিটা করতে চাইলে সেটাকে অ্যালাউ করে দিয়েছেন। এই ভিসি হওয়ার উপযুক্ত যে অন্যের সম্মানকে মর্যাদা করতে পারে না, সেই ভিসিকে আমার সম্মান করতে হবে? আজকে যদি তার ছবি কোথাও যদি কেউ ঝুলিয়ে জুতা পিটা করে, আপনি জানেন আমি সেখানে যাব, আমি বাধা দিব। এইখানে আমার সঙ্গে উচ্চশিক্ষিত ভিসির তফাৎ। আমারও তো শিক্ষা নাই, আমি পিএইচডি না, ডক্টরেট না, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না, আমি হইতে পারি নাই। কিন্তু আমি জানি যে একজন ভিসিকে এইভাবে জুতা পিটা করা যায় না একটা ছবি ঝুলিয়ে। এইটুক শিক্ষা আমি পেয়েছি, এই শিক্ষা আমাকে এই সমাজ দিয়েছে, এই সংস্কৃতি দিয়েছে। আমার জীবনে অনেক অন্যায়, অনেক কিছু থাকতে পারে, কিন্তু অন্যের সম্মান রক্ষা করার জন্য আমি ঠিক এখনো পর্যন্ত যেতে পারি। সেই জায়গাতে ভিসি তো যেতে পারে নাই। এত লেখাপড়া দিয়ে কি হবে? এত লেখাপড়ার মূল্য কি যে অন্য একজন শিক্ষিত লোকের মর্যাদাকে রক্ষা করতে পারে না? এত নোবেল দিয়ে কি হবে যে নোবেল আরেকজন লোকের সম্মানকে রক্ষা করতে জানে না? এই সম্মান রক্ষা করার জন্য কি আমরা নৈতিকভাবে দায়ী? আমরা নৈতিকভাবে বাধ্য না। কিন্তু তারপরও আমরা এটা করি। কেন করি জানেন? অন্তত 10 দিনের জন্য হলে উনি আমার চেয়ে বয়সে বড়। ওই বয়সে বড়কে সম্মান করাকেও এই সমাজ থেকে অন্তর্হিত করা হয়েছে। সবকিছু জায়েজ।
আপনার বয়স কম, সেজন্য আপনি যা খুশি তাই করতে পারবেন? শুধু যে প্রেসিডেন্টকে এই কাজ করা হয়েছে তাই কি? ওনার বাণী দিতে দেয় নাই। এবং প্রেসিডেন্ট যে এই কথাগুলি সংবাদপত্রে এখন বলতে পারছেন, এটাও তো বলতে পারেন নাই। তাহলে বাক স্বাধীনতা কে দিল? তারেক রহমান দিল, ডক্টর ইউনূস দেয় নাই। কারণ যে দেশে প্রেসিডেন্টের বাক স্বাধীনতা রহিত করা হয়েছিল বলে প্রেসিডেন্ট বলছেন, সেই দেশে ডক্টর ইউনূস দাবি করলেই হবে উনি মানুষকে কথা বলতে দিয়েছিলেন? দেন নাই। উনি নিজে কথা বলতে চেয়েছেন এবং ওনার লোকজন শুধু কথা বলেছে। এবং আমাদের মতো কিছু লোক বেয়ারা প্রকৃতির, আমরা কথা বলে ফেলেছি কোনো কারণে। জি তুষার ভাই, আমরা আপনার বক্তব্য উনি এত কথা বলেছেন। উনি যখন তথ্য বিষয়ের উপদেষ্টা ছিলেন, উনি বলেছিলেন যে স্বায়ত্তশাসন দিতে হবে, বিটিভি এগুলোকে সব স্বায়ত্তশাসিত করতে হবে। উনি ওনার বিভিন্ন লেখার মধ্যে লিখেছেন গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে। গণমাধ্যম দখল হয় নাই ওনার সময়? গণমাধ্যম দখল করা উনি বন্ধ করতে পেরেছিলেন? সাংবাদিকদের চাকরি চলে যাওয়া বিনা কারণে বন্ধ করতে পেরেছিলেন? উপদেষ্টাকে প্রশ্ন করার কারণে সাংবাদিকদের চাকরি চলে গেছে। উনি একটাবার বলেছেন সেই উপদেষ্টাকে যে এই কাজটা করা ঠিক হয় নাই। এবং শুধু কি তাই, আজকে যখন ওনার সময় কারারুদ্ধ করা হয়েছে সাংবাদিকদেরকে, ভুয়া মামলা দেওয়া হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে, সেগুলো উনি বন্ধ করেছেন। উনি বেতার টিভিকে কেউ স্বায়ত্তশাসন দিতে পারে না। উনি না এসেছিলেন বাংলাদেশকে একবারে সংস্কার করে শেষ করে দিয়ে যাবেন? বেতার টিভির স্বায়ত্তশাসন নিশ্চিত করতে পেরেছেন? বেতার টিভির দলীয়করণ বন্ধ করতে পেরেছেন? দলীয় ভাবাপন্ন ব্যক্তিকে ডিজি বানানো বন্ধ করতে পেরেছেন? বাংলাদেশ টিভিকে, বাংলাদেশ টেলিভিশন, জনগণের টেলিভিশনকে দলের সম্পত্তি বানানোকে বন্ধ করতে পেরেছেন? বন্ধ করতে পারতেন, উনি করেন নাই। কারণ এইটাই ওনাদের নীতি ছিল। মুখে এক কথা, মনে আরেক কথা। আজকে যখন হাসনাত পাটোয়ারিকে প্রশ্ন করে, পাটোয়ারি হাসনাতকে প্রশ্ন করে, তাদের দলে মিটিং নাই, ফেসবুকে প্রশ্ন করে কেন? মিটিং করে জিজ্ঞেস করতে পারে না? একজন আরেকজনকে প্রশ্ন করতে গেলে ফেসবুকে এসে প্রশ্ন করতে হয়। কারণ একজন এমপি হয়েছে, আরেকজন এমপি ফেল করেছে। এবং শুধু এমপি হওয়ার কারণে, শুধু এমপি হতে চায় বলে তারা তাদের দলটাকে এমন একটি দলের সঙ্গে গিয়ে ঐক্য করিয়েছেন যে দলের সঙ্গে তাদের আদর্শের কোনো মিল নাই। তারা নিজেরাই বলে আমরা আদর্শের ঐক্য করি না, আমরা ভোটের ঐক্য করেছি। ভোটের ঐক্য করে এখন দেখেন নেতারা অনেকে পাশ করে নাই। এক নেতা আরেক নেতাকে প্রশ্ন করে কিরে খোলে কেন, কিরে খোলে কেন, এটা বলার জন্য কি আপনাকে হাসনাতকে জিজ্ঞেস করতে হবে? আপনারা করেন কি? আপনাদের দল নাই এখন? আপনাদের লোকজন নাই এখন? নাকি ক্ষমতায় গেলে শুধু পারেন? নিজের পছন্দের প্রধান উপদেষ্টা থাকলে তারপরে পারেন, না হলে পারেন না। তার মানে আপনারা ওই প্রধান উপদেষ্টার আশকারা নিয়ে এগুলো করেছিলেন? কই কোনোদিন তো বলে নাই যে একটা বয়স্ক লোক সারা জীবন আমাদেরকে এসে বিতর্ক শিখিয়েছে, তাকে অপমান করছেন। কোনোদিন তো বলে নাই যার সিনেমা আমরা দেখি শাকিব খান, তাকে অবমাননা করছে। কোনোদিন তো বলে নাই, কোনোদিন তো ওই জুতার বিরুদ্ধে একটা কথা বলে নাই। স্নেহ আশা করে কিন্তু সম্মান দিতে প্রস্তুত না। জি, স্নেহ করার জন্য আমরা কি চুক্তি করেছি? তুষার ভাই, আমরা এই প্রশ্নের উত্তরগুলো হুমায়রা নূরের কাছে, যে দেশে প্রেসিডেন্ট সম্মান পায় না সেই দেশে আর কে সম্মান পাবে? বরং আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে প্রেসিডেন্টকে সাক্ষাৎকার দিতে পেরেছেন। জি, অনেকগুলো প্রশ্ন তুষার ভাই রেখেছেন, একটু আবেগ ক্ষুব্ধই খুবই প্রকাশ করেছেন। আমি ক্ষুব্ধ না, এই কথাটা আমি জোরে বলেছি। কারণ কিছু কিছু কথা জোরে বলতে হয়। আমরা যখন বিতর্ক করি আমরা লোকজনকে বলি ইউ হ্যাভ টু মডুলেট ইউর ভয়েস। When you really want to speak, you have to speak. When you say that I have a dream, you have to say it loudly that I have a dream. Of course. হুমায়ুনের কাছে এই প্রশ্নগুলো উত্তর জানতে চাই আসলে। প্রথম কথা হচ্ছে তুষার ভাই বলেছে যে আমরা স্নেহ চাই কিন্তু আমরা শ্রদ্ধা করতে চাই না। যারা এইসব বেয়াদবি করে তারা, আপনি তো এর মধ্যে নাই, আপনি তো বেয়াদব না। না, আমার দলের 5টা মানুষ যদি খারাপ হয় আমি তো একা ভালো হতে পারি না, এই খারাপের দায়িত্ব আমার উপরেও আসে। যেই কথাটা উনি বলেছেন, এই স্নেহ আমাদেরকে কেউ দেখায় নাই। এই চেয়ারে বসেই সারা বাংলাদেশের মানুষ যখন আমাদের সাথে এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করে তখন ভদ্রলোকেরা আমাদেরকে তিরস্কার করে এবং এই তিরস্কার আজ পর্যন্ত শেষ হয় নাই। এবং আমাদের অপরাধ একটাই যে আমরা মানুষকে একত্রিত করার জন্য ওই যে হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি ফেসবুকে কেন লিখে? কারণ ওই ফেসবুকটা মানুষ দেখে। ফেসবুকের রাজনীতি করে যখন মিথ্যা প্রচারণা করা হয় এবং ফেসবুকে যখন সরকার বিরোধী কথা বলার কারণে শেখ হাসিনা মানুষকে তুলে নিয়ে যায় তখনও কিন্তু মানুষ চুপ ছিল। কিন্তু এই ফেসবুকের রাজনীতি দিয়েই কিন্তু গণ অভ্যুত্থানে মানুষগুলো একত্রিত হয়েছিল বলে এই ফেসবুককেই বন্ধ করতে হয়েছিল। সুতরাং ফেসবুকে আন্দোলনটা, আমি ব্যক্তিগতভাবে শুধু ফেসবুকের আন্দোলন হোক এইটা আমি না চাইলেও ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ চলবে এবং মানুষকে সেইটার বিষয়ে সচেতন করার রাজনীতিটা চলবেই। কারণ এইটাই বাংলাদেশের মানুষ অভ্যুত্থানের সময়ও শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে যে সাহসটা জুগিয়েছিল এই সোশ্যাল মিডিয়ার কারণেই হয়েছিল এবং এই সোশ্যাল মিডিয়া বন্ধ করার কারণেই মানুষ পথে নেমে এসেছিল। এক, দ্বিতীয় হচ্ছে
শ্রদ্ধা অশ্রদ্ধা করার যে বিষয়টা এসছে, যেই রাষ্ট্রপতিকে আপনারা শ্রদ্ধা করতে বলেছেন, যখন এতগুলো মানুষকে, রাষ্ট্রপতি কেউ শ্রদ্ধা করতে বলে নাই। আমি বলি, ধরেন এই রাষ্ট্রপতিকে তো আমি রাষ্ট্রপতি মানতে চাই না, তার তো আমি অপসারণ চেয়েছিলাম, তাকে কেন বসিয়ে রাখা হলো? করেন নাই কেন? এই রাষ্ট্রপতির অপসারণ তাকে করা হয় নাই শুধুমাত্র, আমি উত্তর দিচ্ছি, তথ্য উপদেষ্টা ছিল মাহফুজ। ধরেন উত্তরটা আমাকে দিতে দেন, তাহলে আমি বলতে পারবো। সেও তো বলে নাই। আপনারা কথা বলার সময় কিন্তু আমি কিছু বলিনি। আমি আমার বিরুদ্ধে যত অভিযোগ, ধরেন ইউনূস সরকারের, তুষার ভাই যখন কথা বলছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ওনার যত অভিযোগ, অনেক অভিযোগ তো আমরাও সাবস্ক্রাইব করি, কিন্তু দিন শেষে অভিযোগের খাতাগুলো শেষে এসে এনসিপির খাতায় উনি তুলে দিলেন। উনি বললেন যে নিজেদের পছন্দের ইন্টারিম বলে আমরা ওনাদের সবকিছু এইভাবে মেনে নিয়েছি বা ওনাদের দিয়ে এই ধরনের কাজ করানোর চেষ্টা করেছে, কিন্তু উনি একটা বার বলে নাই যে ইন্টারিম সরকারের মধ্যে বিএনপিরও পার্ট ছিল, অন্যান্য রাজনৈতিক দলেরও সম্মতিতে ইন্টারিম গভর্নমেন্টের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড চলেছে, এবং যার প্রতিফলন এখন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সেই ইন্টারিম সরকারেরই লোক, সেইটা কেউ বলে না। দিন শেষে এনসিপির উপর দোষ চাপানোটা খুব সহজ। এই রাষ্ট্রপতিকে তো আমি রাষ্ট্রপতি মানি না। এই রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি যে নির্বিচারে এতগুলো নিরস্ত্র মানুষকে হত্যা করার সময় সে ওই রাষ্ট্রপতির বাণীর কথা বলছেন, তখন উনার বাণী কোথায় ছিল? তখন বিচারের বাণী নির্ভীতে কেঁদেছে এবং উনি অন্ধকারে উনি লুকিয়েছিলেন, উনার বাসভবনে উনি লুকিয়েছিলেন। তখন উনি জনগণের জন্য উনার বয়ান কোথায় ছিল? তখন এই সুশীল ব্যক্তিরা কোথায় ছিল? তখন কেন তারা প্রশ্ন করে নাই যে যেই রাষ্ট্রপতি জনগণের জন্য স্পিক আপ করতে পারে না, উই ডোন্ট ওয়ান্ট টু সি হিম অ্যাজ আওয়ার প্রেসিডেন্ট এনিমোর, হি ইজ নো মোর আওয়ার প্রেসিডেন্ট। এই যে পদবি, উনার বাকস্বাধীনতা, এই বাকস্বাধীনতা জনাব তারেক রহমানকে কি শেখ হাসিনা দিয়েছিল বিগত 17 বছর? তারেক রহমানের বন্দনায় উনি ভেসে যাচ্ছেন, কারণ তারেক রহমান সাংবিধানিক কন্টিনিউইটির নামে এই রাষ্ট্রপতিকে, আপনার কথা বলিনি, চুপ্পু সাহেবের কথা বলেছি, উনি তো তারেক রহমানের বন্দনায় ভেসে যাচ্ছেন। গতকাল উনার ইন্টারভিউটা তো আমিও পড়েছি যে তারেক রহমান ওনাকে খুবই সম্মান দিয়েছে, আর সবাই অন্যরা ওনাকে খুব অসম্মান করেছে। উনি তো অসম্মানের যোগ্য, কারণ উনি বাংলাদেশের এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে থেকে উনি বাংলাদেশের মানুষের দায়িত্ব নেয় নাই। উনার মতো কাপুরুষ সারা বাংলাদেশের দ্বিতীয়টা নাই। এই একই যুক্তিতে ডক্টর ইউনূস অসম্মানের যোগ্য। এবং এইখানে এই জনাব তারেক রহমান, এইটাও উনি নিশ্চয়ই ভুলে যাবেন না, জনাব তারেক রহমানকে যে এই যে রাষ্ট্রপতি, যেই রাষ্ট্রপতি শেখ হাসিনা সরকারের বৈধতা দিয়েছে, শেখ হাসিনাকে সমস্ত শেখ হাসিনার অপকর্মকে বৈধতা দিয়েছে, সেই একই বৈধতার সাথে এইটাও ইনভলভ করে যে উনার মাকে বিনা চিকিৎসায়, সুচিকিৎসার অভাবে বাংলাদেশে অপচিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে, এবং তারেক রহমান বাংলাদেশে ফেরত আসতে পারে নাই। উনি নিজের রাজনীতিটা করতে পারে নাই, উনার নিজের এটা তো সবাই জানে। সোশ্যাল মিডিয়াতে আমার বেগম খালেদা জিয়াকে তো আমি সম্মান করি, আমার রাজনৈতিক দলের সাথে উনার রাজনৈতিক মতবাদ আলাদা হইতে পারে, কিন্তু উনার সাথে যে উনার চিকিৎসা ব্যবস্থায় যে অসঙ্গতি হয়েছে সেইটা তো সোশ্যাল মিডিয়া এবং উনার দলের বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের এবং উনার চিকিৎসকদের বক্তব্যে আমরা জানতে পেরেছি যে উনাকে কিভাবে কি চিকিৎসার কারণে উনার কিডনি ফেল করেছে। আপনি তো ডাক্তার মানুষ, আপনি হয়তো আমার চেয়ে ভালো বলতে পারবেন, আমি হয়তো আইনের দিকটা ভালো বলতে পারবো। আমি এই সরকারের কাছে একটাই দাবি, যে যেই লোক নিজের দায়িত্ব অবহেলা করে বাংলাদেশের মানুষকে হত্যাযোগ্য করে তুলেছে, তার বয়ান সোশ্যাল মিডিয়াতে আসুক, সে ইন্টারভিউ দিতে পারুক বা না পারুক, সেইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথাটা হচ্ছে তার বিচারটা ওনারা সুনিশ্চিত করবেন কিনা, সেইটা আমার জবাব দিতে হবে। আমি বিচার চাই, আমার শ্রদ্ধা তার প্রতি আসবে যে বাংলাদেশের মানুষের প্রতি সুবিচার যারা নিশ্চিত করবে তাকে আমি শ্রদ্ধা করব। জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস 1.5 বছরে থেকে উনি বাংলাদেশের মানুষের প্রতি যেই অন্যায় অবিচার হয়েছে সেটা সুবিচার তিনি নিশ্চিত করতে পেরেছেন কিনা, আইনগতভাবে উনি বিচার নিশ্চিতের প্রক্রিয়া এনশিওর করতে পেরেছে কিনা, সেইটা আমার প্রশ্ন। সেই প্রশ্নের জায়গায় আমি অনেক জায়গায় আমি দেখেছি যে উনি কারো দ্বারা রাজনৈতিক প্রভাবে উনি এখন বলবেন যে আমাদের দ্বারা রাজনীতি, কিন্তু আপনি হিসেব করলে হিসেবে ছকে মিলে যাবে যে যারা ক্ষমতা গ্রহণ করেছে তাদের সাথেই সমঝোতা হয়েছে এবং তাদেরই রাজনৈতিক এজেন্ডা ডক্টর মোহাম্মদ ইউনূস বাস্তবায়ন করেছে। কিন্তু এটা খুব সহজ, কারণ আমরা তো নতুন রাজনীতি করতে এসেছি, আমাদের উপরে সহজ হিসাব করে ছকে মিলে আমাদের উপর দায় চাপিয়ে দেওয়াটা অনেক সহজ, এবং যারা ক্ষমতায় থাকে তাদেরকে সহজে লেজিটিমেসি দেয়া, তাদেরকে ডিফেন্ড করা, এইটা একটা দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু আমরা তো নতুন রাজনীতি করতে এসেছি, আমাদেরকে রাজনীতির মাঠ থেকে মাইনাস করে দেওয়ার জন্য সব দোষ আমাদের উপর চাপিয়ে দেয়, এটা একটা সহজ ব্যাপার। কিন্তু শ্রদ্ধার বিষয়ে যেই শ্রদ্ধা, তুষার ভাইয়ের যেই শ্রদ্ধার কথা উনি বললেন, আমি দলমত নির্বিশেষে যে
যতটুকু সম্মানের যোগ্য, যে যতটুকু সম্মান প্রাপ্য, তাকে ততটুকু সম্মান দিতে আমি অবশ্যই কুণ্ঠাবোধ করব না। তিনি যে যতটুকু সম্মান, কিন্তু যার যতটুকু অপরাধ, তার অপরাধের জন্য তার ততটুকু বিচার অবশ্যই নিশ্চিত হইতে হবে। আমি শুনেন, আইনে একটা কথা আছে, অমিশন। অমিশন মানে কি? অপরাধ করলাম না, কিন্তু তারপরেও আমার সেই অপরাধের সহযোগী হিসেবে আমার সেই অপরাধের সংজ্ঞায় আমিও অপরাধী হব। ঘটনাটা কি জানেন? যখন আপনি ডিনায়াল মোডে থাকবেন, এটা একটা, কোনো ক্রিমিনালকে কোনোদিন দেখছেন যে একেবারে কখনো কোনো ক্রিমিনাল নিজেকে অপরাধী বলে স্বীকার করে? সে সবসময় নিজের ডিফেন্সে কোনো না কোনো কথা বলে। আইন অনুযায়ী আপনি সেলফ ডিফেন্স করতে পারবেন, কিন্তু কোনো অপরাধী কোনোদিন নিজেকে, একটা খুনি কোনোদিন নিজেকে মনে করে না যে আমি কোনো ন্যায্যকরণ, আমি খুন করেছি, এটা আমি অন্যায় করেছি। সে মনে করে এটার পিছনে একটা ন্যায্যতা আছে। শেখ হাসিনা যে এতগুলো মানুষকে হত্যা করেছে, সেটার পিছনেও সে একটা ন্যায্যতা দাবি সৃষ্টি করার চেষ্টা করে। এবং আওয়ামী লীগের যারা সমর্থক আছে, কেন আওয়ামী লীগের রাজনীতি আজকে নিষিদ্ধ করতে হচ্ছে? কারণ এই লোকেরা সোশ্যাল মিডিয়াতে বসে এবং বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে আমাদেরকে হত্যা করার জন্য নানান রকম হুমকি ধুমকি দেয়। এবং হাদি যে নিহত হয়েছে, এটা তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত যে, এবং তারা তাদের কার্যক্রমের মাধ্যমে আমাদেরকে হত্যা করার প্ল্যান করছে। এবং তাদেরকে যারা বৈধতা দিচ্ছে, তাদের কার্যক্রমকে যারা বৈধতা দেয়, বয়ান দিচ্ছে, তারাও এই মতবাদকে সাবস্ক্রাইব করে যে আমাদেরকে হত্যা করা এটা খুবই লেজিটিমেট। কারণ আমরা তো অন্যায়কে, ওই যে আমাদেরকে আপনি মব বলে আমাকে হত্যা করে দেওয়াটা খুবই সহজ। কারণ আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, কিন্তু সেটা স্পষ্ট করতে চাই। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা মানে এই না যে আমি এটা আইনগতভাবে বিচার চাই না। অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলবো যে যতটুকু। এই যে ছবির রাজনীতি, ছবি নামিয়ে ফেলা হলো কেন? ছবির রাজনীতি কেন করতে হবে? আমাকে শেষ করতে হবে, আসলে অনেক কথা বলার আছে আপনার বিরুদ্ধে। আপনি আজকে নাহিদ ইসলাম এক দফার ঘোষক দেখে আমি কি বলেছি যে নাহিদ ইসলামের ছবি সব সরকারি দপ্তরে, সব স্কুল কলেজে নাহিদ ইসলামের ছবি টাঙালো? বলি নাই তো। আমি তো বলি নাই যে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে, সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে, সমস্ত বাংলাদেশের, তাহলে ছবি যদি রাষ্ট্রপতির থাকতে হয়, ছবি যদি অন্যান্য রাজনৈতিক নেতাদের থাকতে হয়, তাহলে তো একেবারে শুরু করে বাংলাদেশের ইতিহাসে যত বড় বড় নেতা আছে সবার ছবি থাকতে হয়। শুনুন, আমার শ্বশুরের একদম ব্যক্তিগত ছোট একটা ঘটনা বলে শেষ করি। আমার শ্বশুরের চেম্বারে ৭৬-৭৭ জন মহান ব্যক্তির ছবি ঝুলানো ছিল। তো যখন ইন্টারিম গভর্নমেন্ট আসলো এবং বিভিন্ন সামাজিক বাস্তবতার প্রেক্ষিতে রুমে অন্যান্যরা দখল পেল এই আমার শ্বশুরের যে চেম্বার রুমটা সুপ্রিম কোর্টে, তো তারা সব ছবি নামিয়ে ফেললো এবং এই রুমে আর কোনো ছবি নাই। তখন আমার শ্বশুর খুব ইমোশনালি অ্যাগ্রিভড হয়েছিল যে হ্যাঁ, উনি ওনাদের প্রতি, যারা মহান ব্যক্তি, তাদের প্রতি আবেগের জায়গা থেকে উনি সবার ছবি রেখেছিলেন, কাউকে বাদ দেয় নাই, সবার ছবি রেখেছে। তাহলে এই ছবিগুলো কেন নামানো হইলো? তখন আমি আব্বুকে বুঝাইলাম, আব্বু, ছবি দিয়ে মানুষকে সম্মান প্রকাশ করা যায় না, সম্মানটা থাকতে হয় অন্তরে। মানুষের প্রতি যদি আপনার কার্যক্রমের প্রতি যদি সম্মান থাকে, সেই সম্মানটা হবে অন্তরে, দোয়াটা আসবে অন্তর থেকে। আপনি ছবির রাজনীতি দিয়ে সম্মান। জি হুমায়রা, আপনার কাছে আরো অনেক কিছু জানার আছে, আপনার আরো অনেক প্রশ্ন আছে, সেগুলো নিশ্চয়ই আপনার সঙ্গে আগামী দিন নিশ্চয়ই কথা হবে। শেষ করব তুষার ভাইকে দিয়ে। তুষার ভাই, আপনি হুমায়রার বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিছু বলতে চান? কিছু বক্তব্য হচ্ছে লজিক্যাল, কিছু বক্তব্য হচ্ছে আবেগের সঙ্গে লজিকের কোনো সম্পর্ক নাই। একজন ব্যক্তি যদি ৭৬ জনের ছবি ঝুলান, ওটা তার আবেগ। ছবি দিয়ে সম্মান প্রদর্শন করা যায়ও। তাহলে আপনি মনে করতে পারেন আপনি ছবি দিয়ে সম্মান প্রদর্শন করা যায় না, তাহলে আপনার দেয়ালে আপনি ঝুলাবেন না, কিন্তু শ্বশুরের দেয়ালে শ্বশুর ঝুলাবে। এই যে শ্বশুরের দেখে ওখান থেকে যারা নামিয়ে দিলেন, এরা অন্যায় করেছেন ওই শ্বশুরের সে আবেগের প্রতি এবং যুক্তির প্রতি। আমি যদি কাউকে সম্মান করি, আমি তার ছবি আমি আমার বিছানার বালিশের নিচে রাখবো নাকি দেয়ালে রাখবো, এটা আমার ডিসিশন। কিন্তু যেটা সাংবিধানিকভাবে আছে, একজন আইনবিদ হিসেবে উনি জানেন যে সংবিধান যতক্ষণ পর্যন্ত এটাকে বাতিল না করছে, কোনো আইনবিদ কোর্টের বারান্দায় দাঁড়িয়ে এটা বলতে পারে না। এটা বলার অধিকার তার থাকতে পারে জনসভায়, কিন্তু কোর্টের বারান্দায় না। কোর্টের বারান্দায় গেলে এই সংবিধান মেনে নিয়ে, সংবিধান যা যা বলেছে ওটাকে মেনে নিয়েই তাকে কাজটা করতে হবে, আনলেস এন্ড আনটিল দ্য কনস্টিটিউশন ইজ রিস্ট্রাকচার্ড অথবা কনস্টিটিউশনে কোনো অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে। এবার আসেন, ছবির সামনে বসে দুর্নীতিগুলো হয় নাই, হইতে পারে যে দুর্নীতি করে সেটার জন্য ছবি দেয় না, সেটার জন্য দুর্নীতি দেয়। হুমায়রা, আমি যখন কথা বলতে নিয়েছিলাম আপনি তখন আমাকে বলছেন মাঝখানে বলবেন না, এখন আপনি কথা বলছেন। ছবির রাজনীতি যদি নাই হয়, তাহলে জামাতে ইসলামের যে ম্যানিফেস্টোটা, এটার উপরে কার কার ছবি? আবু সাইদের ছবি, হাদির ছবি। ছবি মানুষ এইভাবেই সম্মান করে, যাকে সম্মান দিতে ইচ্ছা করবে দিবে, যাকে করবে না দিবে না। কিন্তু রাষ্ট্র যখন নির্ধারিত করে দিয়েছে কার ছবি থাকবে এবং থাকবে না, ওই আইন পরিবর্তন করার আগে ডক্টর ইউনূস এবং তার আব্বু, তার আম্মু, আমার আব্বু, আমার আম্মু, কারো অধিকার নাই রাষ্ট্রের ওই আইনকে লঙ্ঘন করার।
এইখানে হচ্ছে আপত্তিটা। when you have to follow the rules of a state, if you say that we want to create a state, then you have to abide by the rules of that state. ওই রাষ্ট্রকে যতক্ষণ পর্যন্ত আপনি বাতিল না করছেন ততক্ষণ পর্যন্ত আপনি ওই রাষ্ট্রের মধ্যেই আছেন, এবং রাষ্ট্রীয় আইন মানা শেখানোর জন্য আপনি রাষ্ট্র তৈরি করতে চান। যে রাষ্ট্র আপনি বানাবেন ওই রাষ্ট্রের সঙ্গে মনে করেন আমার অমিল আছে, কিন্তু আপনি রাষ্ট্র বানিয়ে ফেলার পর ওই রাষ্ট্রের আইন আপনি মানবেন না, আপনি যে রাষ্ট্র বানিয়েছেন। তাহলে রাষ্ট্রপতি যদি ওখানে থেকে থাকে তাহলে রাষ্ট্রপতির জন্য নির্ধারিত সম্মান তাকে করতে হবে। রাষ্ট্রপতির ব্যক্তিগত অভাব অপরাধ অন্য যা কিছু থাকুক সেটার বিচার করতে চাইলে হুমায়রা বিচার করতে পারেন, আমি পারি। দেশের আইনে যদি বিচার করার সুযোগ থাকে বিচার হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আইনে আছে কিছু ততক্ষণ পর্যন্ত ওই আইন লঙ্ঘন করা যাবে না। ওই আইন যিনি লঙ্ঘন করেছেন উনি অবশ্যই আইন লঙ্ঘন করেছেন, এবং এইটা কোনো কোর্টে গিয়ে টিকবে না, পৃথিবীর কোনো কোর্টে না। ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত একটা অন্যায় আদেশ দিলে ডোনাল্ড ট্রাম্পের ওই দেশে ওই অন্যায় আদেশটা বাতিল করে সুপ্রিম কোর্ট। কোনো দেশে গিয়ে এটা টিকবে না যে রাষ্ট্রের আইনে ছিল আপনি করেন নাই কেন। আর অমিশনের কথা যদি বলেন, ইফ অমিশন ইজ আ ক্রাইম অর অমিশন ইজ এ পার্টি টু দ্য ক্রাইম, যে আপনি অপরাধের সময় চুপ করেছিলেন কেন? অপরাধের সময় চুপ করে থাকে নাই? গণরুম যখন হয়েছিল তখন সার্জিস চুপ করে থাকে নাই? হাসনা চুপ করে থাকে নাই? রব্বানিকে ভাই ভাই বলে স্ট্যাটাস দেয় নাই ফেসবুকে? ওইটা অমিশন ছিল না? ও আপনি আন্দোলনের দিন বের হয়ে আসছেন, আপনার সব অপরাধ ভালো হয়ে মানে ক্ষমা হয়ে গেছে। আমি বক্তৃতা দেই নাই। যদি অভিযুক্ত করা হয় এই অপরাধে আমি নিজে অভিযুক্ত হইতে পারেন, কিন্তু আমি হ্যাঁ, কিন্তু অমিশনের দায়ে যারা অভিযুক্ত, অমিশনের দায়ে যারা এই কথা অনুযায়ী অভিযুক্ত হয় তারা কিন্তু সম্মানিত হয়েছে। তারা অমিশন করার পরেও তারা অনেক সম্মানের ব্যাপার। ডক্টর ইউনূস কি করেছিলেন জুলাই মাসে? ফেসবুকে ওনার স্ট্যাটাস কি ছিল, ওনার আন্তর্জাতিক বিবৃতি কি ছিল? উনি কার পক্ষে বিবৃতি দিয়েছিলেন? এই আন্দোলনের পক্ষে কোথাও ওনার একটা বিবৃতি আছে যেখানে উনি বলেছেন শেখ হাসিনাকে যে ঠিক হচ্ছে না? তো প্রেসিডেন্টও করে নাই, ডক্টর ইউনূসও করে নাই। দুজনের একই পাল্লায় বিচার করেন। দাড়ি পাল্লার সাথে কলি না, দাড়ি পাল্লার সাথে কলি নাই, দাড়ি পাল্লা দেন, দাড়িপাল্লা দিয়ে বিচার করেন না। ডক্টর জনগণের রাষ্ট্রপতি ছিল না, বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। তো জনগণের রাষ্ট্রপতি হয়েও তো সে করেন। জনগণের রাষ্ট্রপতি হয়ে শোনেন, আপনি ডক্টর, আপনি আবার মাঝখানে কথা বলছেন। হুমায়রা, পুরো সময়টা আপনি আমাকে বলছেন চুপ করে থাকতে। এবার শুনেন, আপনি এবার শুনেন, আপনি হ্যাঁ পরের প্রোগ্রামে বলবেন। এইবার আসেন, ডক্টর ইউনূস মব চালু করেন নাই? মব আছে আইনের মধ্যে, বিচার করেছেন। উনি মব ধরার জন্য একটাবার একটা বক্তৃতা দিয়েছেন, ওনার পরিষ্কার বক্তৃতা আছে। যদি বক্তৃতা দিলে মানুষকে উৎসাহ দেওয়া হয়, ওনার পরিষ্কার বক্তৃতা আছে। গ্রামে ওইসব লোক আছে, তোমাদের শরীরে তেজ নাই, শরীরের তেজ দিয়ে কি আইন প্রযুক্ত করতে হয়? ওনার বক্তৃতার মধ্যে উনি বলেছেন, এবং উনি সেখানে উৎসাহ দিয়েছেন মবকে। আমি বলতে পারি এটা, এবং অবশ্যই আছে, সেই বক্তৃতা তো রেকর্ডেড। শরীরে তেজ আছে না তোমাদের, তাদেরকে প্রতিহত করার জন্য তেজ নিয়ে নামতে বলেছেন। তেজ নিয়ে নামার কথা? আইন শৃঙ্খলা বাহিনী তার হাতে, আইন শৃঙ্খলা বাহিনী প্রতিরোধ করবে, আইন প্রতিরোধ করবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে এসে আপনি বলবেন তেজ দেখাও? জি, তো সেইটা মবকে উৎসাহ দেওয়া না? প্রতিটি মবের হাতে হত্যাকৃত ব্যক্তির জন্য ইউনূস সরকারকে অবশ্যই আমি মনে করি দায়ী করা যায়, এবং দায়ী করা উচিত। আজকে আমাকে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।